আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মনীষা দত্তের লেখা মায়া রাতের প্রহেলিকা। আপনাদের সাথে রয়েছি আমি রিতম, আমি মঞ্জুরি। সিজন 1, এপিসোড 2। প্রায় মিনিট 15 ধরে ঝোড়ো হাওয়ার বেগে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত ধ্রুব এসে থিতু হয় একটা ছিমছাম রুচিশীল দোতলা বাড়ির সামনে, যার উপরিভাগে অর্ধ গোলাকৃতি ঝুলন্ত বারান্দাটা জুড়ে রং বেরঙের টব সমেত রকমারি ফুলের সমারোহ। বাইরে শ্বেতপাথরের নাম ফলকে জ্বলজ্বল করছে এই বাড়ির স্নিগ্ধ নামখানা, কুঞ্জ ভবন। নিচে একফালি উঠোন জুড়ে নরম আলো জ্বলছে। রাতের আঁধারে বড্ড স্নিগ্ধ দেখাচ্ছে আলোটা। বাড়িটার নাম কুঞ্জভবন হলেও আদতে এটা ধ্রুবর মানসিক শান্তির আশ্রয়স্থল। ও মনে প্রাণে তরিকে ভালোবাসে, ভরসা করে। তরিও ভালোবাসার প্রতিযোগিতায় এক আনাও পিছিয়ে নেই ধ্রুবর থেকে। আজকাল যেখানে চারিদিকে কান পাতলেই কর্ণগোচর হয় তাসের ঘরের মতো সম্পর্ক ভাঙনের গল্প, সেই প্রেক্ষাপটে সেই সময়ে দাঁড়িয়েও রয়ে শোয়ে অতিবাহিত হয়েছে ধ্রুব আর তরির প্রেম অধ্যায়ের 9টা বছর। প্রায় মাঝরাতে তরির বাড়ির দরজায় জোর কদমে করাঘাত করে পাড়াপড়শিকে বিরক্তিতে ফেলতে চায়নি ধ্রুব, যদিও এটা যতটা না সত্য তার চেয়েও বেশি সত্য তরির মান সম্মান রক্ষা। পুলিশ প্রশিক্ষণের প্রকৌশল কাজে লাগিয়ে পাঁচিল টপকে পাইপ বেয়ে ও দোতলায় ওঠে। ধবাস করে ঝুল বারান্দার মেঝেতে ঝাঁপিয়ে নেমেই মৃদু কয়েকটা টোকা মারে বারান্দা লাগোয়া শোবার ঘরের দরজায়। বাতানুকূল ঘরে নিশ্চিন্তে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছিল পেশায় প্রাথমিক স্কুল শিক্ষিকা বছর 24-এর তরণী সান্যাল ওরফে তরি, যার অন্যতম আরও একটি পরিচয় এসআই ধ্রুবনীল সেনগুপ্তর একমাত্র প্রিয়তমা হিসেবে। রূপসী তরির দুর্গা প্রতিমার মতো নিষ্পাপ মুখটায় সব সময় এমন একটা অনাবিল দীপ্তি ছড়িয়ে থাকে, যার প্রতি না চাইতেও যে কারোর অমোঘ আকর্ষণ জন্মাতে বাধ্য। স্বভাবতই প্রেমিক ধ্রুবর বেলায় প্রতি সময় তা আরও প্রবলভাবে ধরা দেয়। তরি, তরি। প্রথমবারের ডাকটা ফিসফিসে হওয়ায় ধ্রুব পরের বার গলায় স্বর অল্প বাড়িয়ে কড়া নাড়ে। তরি, তরি, তুমি কি ঘুমিয়ে পড়েছ? তরি। যেহেতু তরি ওর প্রেমিকের মতো অতটা ঘুমকাতুরে নয়, তার উপর কিছুক্ষণ আগেই বিছানায় গা এলিয়ে দেওয়ার ফলে তখনও পর্যন্ত ঘুমের দেশে ওর গভীর অনুপ্রবেশ না ঘটায় মৃদু দরজা ধাক্কানোর শব্দটা ওকে মুহূর্তেই জাগিয়ে তুলতে সক্ষম হয়। তড়িঘড়ি বিছানায় উঠে বসে প্রথমেই ও হাতড়ে হাতড়ে চন্দ্রাকৃতির টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে নেয়। মেঘবরণ ঘন লম্বা চুলগুলো হাতে পাকিয়ে খোঁপার আকারে মাথার শীর্ষদেশে তোলে। বাইরে কারোর আগমন সম্পর্কে তরি অবগত হলেও তন্দ্রা ঘুমের কারণে আগন্তুকের পরিচয়টা ওর কাছে এখনো অস্পষ্ট। তাই ও জিজ্ঞাসা করে, কে কে এসেছে ওখানে? তরি, তরি, আমি ধ্রুব। তরি, আমার মানে তোমার একমাত্র প্রেমিকের গলাকে তুমি চিনতে পারছো না? ধ্রুবর কণ্ঠস্বর তরির কাছে মোটেও অচেনা নয়। তবুও ওর মনে প্রশ্নগুচ্ছ উঁকি দেয় অনর্থ সময়ে ধ্রুবর আগমনকে ঘিরে। যদিও সেই সব প্রশ্নাবলী উপেক্ষা করেই ও শীঘ্র বিছানা থেকে নেমে পায়ে পায়ে এগিয়ে যায় দরজাটার দিকে, হাতে একখানা পয়েন্টার স্টিক নিয়ে। এই সংশয়ে যদি নিশি রাতে ধ্রুবর গলা নকল করে কোনো বহুরূপী এসে হাজির হয় তখন? ধ্রুব আশা করেছিল তরি ওকে অন্যান্য দিনের ন্যায় হাসি মুখে অন্দরমহলে স্বাগতম জানাবে, কিন্তু তেমন কিছুই হয় না। উল্টে দরজা খোলা মাত্রই চৌকাঠের ওপারে পয়েন্টার স্টিক হাতে দণ্ডায়মান প্রেমিকার মহিষাসুর মর্দিনী মূর্তি দর্শন করার সাথে সাথে ওর মতো ছেলেরও মুখ শুকিয়ে চোখের মণি বিরাট আকার হয়ে যায়। অন্যদিকে ধ্রুবর নির্ভেজাল অস্তিত্ব সম্পর্কে নিশ্চিন্ত হতেই কূটনৈতিক প্রতিবেশীদের ভয়ে বলপূর্বক হ্যাঁচকা টানে ধ্রুবকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেয় তরি। তৎক্ষণাৎ দরজায় ছিটকিনি তুলে দিয়ে উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করে, এই কি তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি?
নাকি? আছে তো সোনা। আছে? তাহলে এত রাতে আমার বাড়ির বারান্দায় কি করছিলে তুমি? তরি সন্দিহান চোখে প্রশ্ন করে। ভগবান বিষ্ণুর মতো শয়ন মুদ্রায় বিছানায় কাত হয়ে শোয় ধ্রুব। মাথাটা বাঁ হাতের চেটোয় রেখে তরির দিকে মুখ উঁচিয়ে তাকায়। এক মুখ হাসি নিয়ে বলে, তোমাকে দেখছিলাম ডার্লিং, কেন দেখতে পারি না? থাক। মাথার খোঁপাটা ঢিলে হয়ে গিয়েছিল বলে ওটাকে পুনরায় হাতে পাকাতে পাকাতে বিড়বিড় করে তরি বলে, ব্যস্ত মানুষ, সারাদিনে আমার নামটাও মনে পড়ে কিনা সন্দেহ। তিনি নাকি রাত বিরেতে ডিউটি ফেলে আমাকে দেখতে এসেছেন। মুখ ফুলিয়ে খাটের অন্য প্রান্তে বসে পড়ে তরি। বিছানার উল্টো দিকে বসে থাকা ধ্রুব ওর প্রেমিকা তরির এই প্রতিটা পদক্ষেপ উপভোগ করছিল। তরিকে রাগাতে বা খ্যাপাতে যে কি পরিমাণ স্বর্গীয় সুখ রয়েছে তা কেবল ধ্রুবই জানে। অতি কষ্টে হাসি চেপে ধ্রুব জিজ্ঞাসা করে, কি হলো তোমার? কি হলো? কথা বলবে না আমার সাথে? তরি এখনো নিশ্চুপ। ও মুখ নামিয়ে বসে আছে, সমান্তরালভাবে নখে নখ ঘষছে। ধ্রুব উদ্বিগ্ন চিত্তে উঠে গিয়ে ওর পাশে বসে। মুখ ভার করে বসে থাকা তরির মোলায়েম হাত দুটোর উপর হাত রাখতেই নোনা জলের কয়েকটা ফোঁটা গড়িয়ে পড়ে ধ্রুবর হাতের পাতায়। এবারে ওর কপালে দুশ্চিন্তার ছাপ ফোটে। তরি, কি হয়েছে তরি? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? কিছু না। আরে হয়েছে তো অবশ্যই। ওই মোড়ের মাথায় চায়ের দোকানের ছেলেগুলো বিরক্ত করেছে তোমাকে, হ্যাঁ? তাহলে পাড়ার কেউ আমাকে জড়িয়ে আজে বাজে কথা বলেছে, হ্যাঁ? উফ, তাহলে কি তরি, তোমার বাবা আবার ওনার পুরনো প্রবৃত্তি শুরু করেছে, তাই তো? জানি না, কিচ্ছু জানি না আমি। তোমাকে বলে আমার কি লাভ হবে শুনি? সেই তো তুমি এক গো নিয়ে বসে থাকবে। উফ তরি, আমি তো তোমাকে কথা দিয়েছি যে বিয়েটা 1 বছর বাদে করবো, মানে 1 বছর বাদে করবই, এর কোনো রকম হেরফের হবে না। কিন্তু তাও তোমার বাবা এটা কেন বুঝতে চাইছে না? কেন একই জিনিস নিয়ে ঘ্যান ঘ্যান করে চলেছে? আমি বুঝতে পারি না। কারণ ওনার বয়স হচ্ছে তাই সবসময় আমাকে নিয়ে চিন্তায় থাকেন। যদি হঠাৎ করে ভালো মন্দ কিছু একটা হয়ে যায় তখন তখন কে নেবে আমার দায়িত্ব? বিয়েটা দিয়ে দিলে বাবা সব দিক দিয়ে নিশ্চিন্ত হতে পারত। তুমি তো জলে পড়ে নেই তরি। আমি যে সর্বক্ষণ তোমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকি সেটা উনি দেখতে পান না নাকি? শুধু নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় চেয়েছি, সেটুকুও দিতে পারবেন না? ও তাই নাকি? তুমি আমার পাশে আছো? ওকে, 1 মিনিট দেখাচ্ছি। ফোনের আলো জেলে কিছুক্ষণ স্ক্রিনের ওপর আঙুল বোলানোর পর মেসেজ বক্সে বার্তা ভর্তি বিরাট তালিকাটা খুলে ধ্রুবর চোখের সামনে তুলে ধরে তরি। গত 2 দিন ধরে তুমি আমাকে না একটা কল না একটা মেসেজ নিজে থেকে করেছো, আর না তো আমার কল বা মেসেজগুলোর কোনো জবাব দিয়েছো। 100টার উপরে টেক্সট করেছি, 200রও বেশি বার লাগাতার ফোন করে গেছি, কিন্তু তুমি একটি বারও কানে তোলোনি। একটা মাত্র ছোট্ট রিপ্লাই দিয়ে বলেছিলে ব্যস্ত আছি, পরে কথা বলবো। ব্যাস হয়ে গেল, ওইটুকুতেই তোমার সব দায়িত্ব কর্তব্য শেষ। এইভাবে তোমায় ভরসা করে আমি দিনের পর দিন কাটাবো? আচ্ছা, তাহলে এই ছিল ম্যাডামের রাগের কারণ? হ্যাঁ, শুনে নিয়েছ, শান্তি এবার? কথাটা বলেই বিছানা থেকে নেমে যাচ্ছিল তরি। তখনই ধ্রুব ওর হাত ধরে টেনে ওকে নিজের বুকের মধ্যে মিশিয়ে দেয়, শক্ত করে জড়িয়ে ধরে, যতটা তরির পক্ষে নেওয়া সম্ভব। প্রেমিকের আচমকা পাগলামিতে তরি অস্বস্তিতে পড়ে যায়। কি করছো? ভালোবাসছে। ধ্রুব, ছাড়ো আমাকে প্লিজ। আমি ছেড়ে দিলে তুমি পালাবে, তাই ওসব সিন ছাড়ো। কথাতে ইতি টানা মাত্রই তরির মাথার চুল খামচে ধরে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে গাঢ় চুম্বন পর্ব সেরে নেয় ধ্রুব। তরি ওকে বাধা দিতে পারে না, কারণ ও চাইলেই যখন তখন ধ্রুবকে কাছে পায় না। আর যখন স্বেচ্ছায় মানুষটা ওকে নিবিড় বন্ধনে বাঁধছে তখন সেটা পায়ে ঠেলা উচিত না। একটানা লম্বা চুম্বনের পর
ধ্রুব থামলে তরি স্বাভাবিক হয়ে খচখচানি মেটাতে প্রশ্নটা করে। এটা এটা কিসের গন্ধ এলো? গন্ধ? কই? ধ্রুব চট করে বুঝে যায় তরির জিজ্ঞাসা, তাও নাটক চালানো জারি রাখে। বার কয়েক নাসারন্ধ্র ফুলিয়ে ফাঁপিয়ে ধ্রুবর মুখ থেকে নির্গত হওয়া গন্ধটার উৎস আবিষ্কার করার পর সন্দেহাতীত দৃষ্টিতে ওর দিকে তাকায় তরি। মদ? তুমি আবার আবার মদ খেয়েছ? তরির গোয়েন্দাগিরিতে হতচকিত ধ্রুব হাতের তালুতে ঠোঁট ঘষতে থাকে। মুখের কথা যেন নিমেষে ফুরিয়ে গিয়েছে ওর। তরি এইসব নেশালো দ্রব্য সেবন একেবারে পছন্দ করে না। এইগুলোর বিরুদ্ধে বারবার নিষেধাজ্ঞা জারি করলেও প্রেমিকের সিদ্ধান্ত এক চুলও বদলায়নি কখনো। মুখ ঢাকলে কেন তুমি? হাত সরাও, সরাও বলছি। ও, সরাবে না তাই তো? তার মানে তুমি সত্যি সত্যি ওই ছাইপাশগুলো গিলে এসেছো? না মানে হ্যাঁ, মানে ওই কি না হ্যাঁ কি ধ্রুব, কোনটা ঠিক? আমি বলছি তো, বিশ্বাস করো, আমি খেয়েছি ঠিকই, তবে সেটা পেটে যায়নি। ও আচ্ছা, আরে জিভে শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়ার কি করো না ধ্রুব, তুমি কতটা অ্যালকোহল অ্যাডিক্টেড আমি খুব ভালো করে জানি। আর সঙ্গে এটাও জানি যে তুমি কখন এইসব ছোঁও। কখন? যখন তোমার মন বিক্ষিপ্ত থাকে। তা আজ আবার কি হয়েছে শুনি? তাছাড়া এই এত রাতে চোরের মতো আমার বাড়িতে চুপি চুপি চলে এলে, এর পিছনে নিশ্চয়ই একটা বড় সড় রহস্য আছে, তাই না? ঠিক। কম দিন তো হলো দেখছি না তোমাকে। 9 বছর ভাবা যায়? না না না, ভাবা যায় না, ভাবা যায় না, একদমই ভাবা যায় না। মাঝে মধ্যেই ভাবলে অবাক লাগে যে তুমি এখনো আমাকে এতগুলো বছর ধরে কি করে সহ্য করছো। হ্যাঁ, আর যদিও বা করলে এখন আবার ভবিষ্যতের জন্য ওই খামখেয়ালি পাবলিকটাকেই বেছে নিলে। হ্যাঁ হ্যাঁ, জেনে বুঝে কুয়োয় ঝাঁপ দিচ্ছ তুমি, দেখছি আমার চেয়েও বেশি সাহসী। শোনো শোনো, চুপ করো চুপ করো, বাজে কথা অন্য পাশে রেখে আসল কথাটা খুলে বলো তো। এমনিতে অনেক রাত হয়েছে, তার উপর কাল আবার সকাল সকাল উঠতে হবে, আমাকে স্কুল আছে। কাল স্কুল? মানে কাল তো শনিবার, ছুটি না? সামার ভ্যাকেশনের আগে একটা পিটিএম অ্যারেঞ্জ করা হয়েছে স্কুলে, ওটাই অ্যাটেন্ড করতে যাব। যেতে হবে না এই গরমের মধ্যে। যেতে হবে না মানেটা কি? আমার চাকরির জায়গা ওটা ধ্রুব, কোনো আত্মীয়ের বাড়ি নয় যে মন হলো গেলাম, মন হলো না গেলাম না। তাহলে যখন ডাকবে তখনই যেতে হবে। দেখো, আমি তোমাকে বহুবার বলেছি সরকারি পরীক্ষাগুলো দিয়ে গভর্নমেন্ট স্কুলে একবার অ্যাপয়েন্টেড হয়ে যাও, আর ইংলিশ মিডিয়ামটা ছেড়ে দাও। এখানে খাটাখাটনি বেশি, সাথে স্যালারিটাও সরকারির হাফ। বাট তুমি আমার এই কথাটা শুনতেই চাও না। হঠাৎই আলতো করে হাত ঠেকায় তরি। ওর গলার স্বর এখন আবার নিত্যদিনের মতোই ধীর স্থির। যে সময়টা আমি ডিপ্রেশনে ছিলাম, চারদিক তাকালে চোখে অন্ধকার দেখতাম, তখন এই স্কুলটাই এক মুঠো আলোর মতো হয়ে এসেছিল আমার জীবনে। এটার জন্যই ও বাড়ি থেকে বেরিয়ে এখানে নিরিবিলিতে জেঠুমনির ফাঁকা বাংলোতে থাকতে পারছি। তাছাড়া ওই নিষ্পাপ বাচ্চাগুলো, ওরা যে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও ওদের ভালোবাসি। তাই যাই হোক, এই স্কুলটা আমি ছাড়তে পারবো না, খুব কষ্ট হবে ছাড়তে গেলে। তোমাকে কতবার বলেছি বাবু, প্রফেশনালিজমে ইমোশন জিনিসটা অচল টাকার মতো, চলে না। কাজটা ভালোবেসে করো ঠিক আছে, কারণ ভালোবাসাটা সবখানেই সমান, কিন্তু কর্মক্ষেত্রে আবেগ জিনিসটা আদতেই বেমানান। আরে আমাকেই দেখো না, আজ দুপুরে কোনো ভয়ডর ছাড়াই ওদের মুখের ওপর 4টে ঝাঁঝালো জবাব ছুঁড়ে দিয়ে এসপি সাহেবের অফিস থেকে সেই যে সোজা বেরিয়ে এসেছি, আর থানামুখো হইনি। কলিগগুলোর ফোনও ধরিনি, একমাত্র ময়ূক ছাড়া। এই এক মিনিট, বেরিয়ে এসেছো মানে? না মানে ওই ওই ডিউটি আওয়ারের শেষের পরেও শুধু শুধু পেট্রোলিং এর জন্য যেতে হচ্ছিল, তাই আর কি। শোনো, ছেলে ভোলানো কথা একদম বলবে না, ঠিক আছে? আমার যেমন স্কুল অন্তপ্রাণ, তোমারও তো তেমনি থানা আর উর্দির প্রতি বিরাট টান। আর সেই কাজ পাগল তুমি কি না কাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছ? এটা একটু বোকা বোকা উত্তর হয়ে গেল না? আরে তেমন কিছু না, ছাড়ো। তুমি শুয়ে পড়ো, আমি ডাইনিং এর সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ছি।
বিছানার গোড়া থেকে নরম দুটো বালিশ কপ করে তুলে নিয়ে চোরের মতো পালাচ্ছিল ধ্রুব। কিন্তু তা সফল হয় না তরির ঠান্ডা গলার আওয়াজ শুনে। সুখে দুঃখে প্রেমে অপ্রেমে মিলিয়ে মিশিয়ে আমরা দুজনই 9টা বছর পার করেছি ধ্রুব। তোমার চোখের ভাষায় যে মিথ্যেটা ধরা পড়ে গেছে সেটা আমার সামনে আর লুকিয়ে রেখো না। বলে দাও, সবটা বলে দাও। মা বলে পাথরের নিচে চাপা পড়লে মানুষের যতটা না কষ্ট হয় তার চেয়েও বেশি যন্ত্রণা হয় মনের মধ্যে কথা চেপে রাখলে। কাজেই তোমারও উচিত ভার কমিয়ে ফেলা। তরি। হ্যাঁ বলো, আমি শুনছি তো। তরি, আমাকে 6 মাসের জন্য ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কি? বজ্রপাত হয় তরির মাথায়। মিনিট কয়েক ও চুপ থেকে স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করে, মজা করছো না? তুমি মজা করছো না আমার সঙ্গে? না না তরি, সত্যি, বিলিভ মি। অসম্ভব! সাসপেন্ড, তাও আবার তোমাকে? ইটস জাস্ট আনবিলিভেবল। তুমি আমার গা ছুঁয়ে বলো। গা ছোঁয়ার দরকার নেই, তোমাকে আমি আমার সাসপেনশন লেটারটাই দেখিয়ে দিচ্ছি। প্যান্টের পকেট থেকে আদ্যপ্রান্ত ভাঁজযুক্ত একটা কমলা খাম বের করে তরির হাতে ধরিয়ে দেয়। গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা চিঠিটায় এক ঝলক চোখ বুলিয়ে নেয়ার পর তরির চোখ দুটো নিমেষে আর্দ্র হয়ে ওঠে। ও চিঠি সমেতই আবেগতাড়িত হয়ে ধ্রুবকে 2 হাতে জড়িয়ে ধরে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছ, আর তুমি আমাকে কিচ্ছু জানালে না কেন ধ্রুব? আমি কি পর? কেন তোর এরকম কেন বলো? তোর এরকম নয়। আসলে আমি চাইনি তুমি শুধু শুধু এইসব নিয়ে চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো। এমনিতেই তুমি এখানে একা থাকো, আমিও তোমাকে ঠিকমতো টাইম দিতে পারি না। তারপর তোমার জন্য চিন্তা করাটা মোটেও শুধু শুধু নয়। মানুষ সব থেকে বেশি চিন্তা দুশ্চিন্তা নিজের আপনজনের জন্য করে। কিন্তু প্রশ্ন হলো, তোমাকে ওরা সাসপেন্ড কেন করলো? তুমি তো কখনোই আইন ভাঙো না। তবে বিমল দাসের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, যার উপর তুমি ফায়ারিং, কিন্তু ওটা তো সেলফ ডিফেন্সের জন্য করেছিলে। ছেলেটা একটা মেয়েকে মলেস্ট করছিল অন্ধকারে। তুমি পুলিশের দায়িত্ব পালন করতে গিয়েছিলে, কিন্তু ছেলেটা দুঃসাহস দেখিয়ে উল্টে তোমার দিকে বন্দুক তাক করে। আর তাই তুমি... এটাই আমার ভুল ছিল। কিসের ভুল? সেলফ ডিফেন্স করা ভুল? এ আবার কেমন কথা? আসলে ছেলেটাকে আমি যেখানে শুট করি সেই জায়গাতেই একমাত্র সিসিটিভি লাগানো ছিল, তাই আগের ঘটনাগুলো রেকর্ড করা হয়নি বলে কেউ জানেও না নেপথ্যের কাহিনী। এমনকি বিশ্বাস করতেও চায় না। ওদের ধারণা আমি মিথ্যে বলেছি। ছেলেটা আসলে ছিল নিরীহ, আর আমি নাকি মেয়েটার সামনে নিজেকে হিরো সাজাতে বা ওই ছেলেটার ওপর হিরোগিরি দেখাতে ফায়ার করেছি। আশ্চর্য! আচ্ছা, মানলাম সিসিটিভির অভাবজনিত কারণে প্রথম ঘটনা জানা যায়নি, কিন্তু ওই মেয়েটা, তাকে কেউ ডাকেনি কেন আই উইটনেস হিসেবে? ও তো সবটা জানতো। ওইখানেই তো আসল গন্ডগোল। ফায়ারিং এর আগে বা পর থেকে মেয়েটাকে আমি আর দেখতে পাইনি। সাক্ষ্য দেওয়া তো দূরের কথা। এই জন্যই আমার মনে হয়েছে যে সবই ওই ওসি সুমন্ত বাগচির কারসাজি। ও ইচ্ছে করে আমাকে ফাঁসিয়েছে যাতে খুব সহজেই আমি সটকে পড়ি ওর রাস্তা থেকে। তাতে ওর লাভ? ওর লাভ? থানায় বসে বসে ওর যেসব চালবাজিগুলো চালায় সেগুলো আমি বেশি ভালো জানতাম। টুকটুক করে প্রমাণও কালেক্ট করছিলাম নিজের মতো। ও সব ফাঁস হয়ে গেলে ওর চেয়ারটাই যে টলে যেত। তাছাড়া আমার উন্নতি ওর পছন্দ হচ্ছিল না। আমাকে বাধা দিতে ও ইচ্ছাকৃতভাবে এটা করলো। ইস, কি নোংরা মানসিকতা লোকটার। কিন্তু কিন্তু এখন তোমার কি হবে ধ্রুব? আচ্ছা, তুমিও তো চাইলে পাল্টা কেস করতে পারো কোর্টে। না, সেটা এই মুহূর্তে ভাবছি না। ওসব অনেক লং প্রসেস। আর এদিকে আমার হাতে মাত্র 6 মাস সময় আছে নিজেকে প্রমাণ করার। যদি না পারি তাহলে কেসটা ডিসমিস হয়ে যাবে, মানে চাকরি থেকে পুরোপুরি ছেঁটে যাব আমি। যতই হোক ফায়ারিং তো করেছিলাম, সে পিছনে কারণ যাই থাকুক। নিহাত এসপি সাহেব নিজে বলেছেন উচ্চপদস্থ তদন্ত দরকার, তাই শুধু অল্প সময়ের জন্য সাসপেন্ড হয়েছি।
কিন্তু এসপি স্যার বারবার এটা মেক শিওর করেছেন যে আমার কেসটা এমনভাবে ওনার হাতের বাইরে চলে গেছে যে নিজের পিঠ নিজেকেই বাঁচাতে হবে। উনি আড়াল থেকে যথাসাধ্য সাহায্য করবেন, এটুকুই। এসপি সাহেব যে ভালো মানুষ এটা জেনে খুশি হলাম। তোমার প্রতি ওনার একটা সফট কর্নার রয়েছে, তাই না? তা আছে, তবে কেন তা জানি না। হয়তো তোমার কর্মদক্ষতার জন্য হতে পারে। ধ্রুব, তুমি একদম মন খারাপ করো না। আমি কাল স্কুলের মিটিং সেরে ফেরার পথে মন্দিরে পুজো দিয়ে আসবো তোমার নামে। দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তুমি আবারও সসম্মানে কাজে ফিরে যেতে পারবে। জানি পাগলি, তুমি তো আছো আমার ভরসার জায়গা। শুধু তোমার বাবাকে একটু বোঝাও, আমি সত্যি তোমাকেই বিয়ে করব। মাঝপথে তোমাদেরকে ছেড়ে বা তোমাদের সম্মানহানি ঘটিয়ে কোথাও পালানোর ধান্দা আমার নেই, ট্রাস্ট মি। বাবাকে তো সমানে বোঝাচ্ছি ধ্রুব, তাও সে মানুষ একই কথা বলে। কি বলে? ওই ছেলে ভালো না, গায়ে পুলিশের উর্দি চাপিয়ে নিজেকে খুব বড় কেউ কেটা ভাবছে, ও তোকে সহজে বিয়ে করবে না, ইত্যাদি ইত্যাদি। আমি খারাপ আর উনি কি? কথায় কথায় শুধু আমাকে ঠোকেন। উনি তো নিজেকে বিশ্বপিতার সমান ভাবেন দেখছি। ছাড়ো না, বাবার কথা বাদ দাও তো। তার চেয়ে বরং বলো তো, দুপুর থেকে পেটে কি একদানা খাবারও পড়েছে তোমার? মনে তো হয় না কিছু খেয়েছো বলে। ওই সন্ধ্যাবেলা একটু ছোলা ভাজা চিবিয়েছিল। বাবা, মদ দিয়ে, তাই তো? পাগল তুমি। মদের সঙ্গে না, ময়ূর কিনেছিল প্যাকেটটা, দিল তাই খেলাম। চলো চলো, এখন চলো তো, কিছু খেয়ে নেবে। আর বাড়ি ফেরার হলে একটু ভোর ভোর বেরিও, নাহলে পাড়ার লোকেদের অহেতুক প্রশ্নে আমি জেরবার হয়ে যাব। তোমার এই পাড়ার লোকগুলোর মুন্ডুপাত করতে ইচ্ছে জাগে আমার, আজব সব। ঠিক আছে, সেসব পরে হবে খন। এখন আমি খাবারের ব্যবস্থা করছি, তুমি হাত মুখ ধুয়ে নিচে এসো। হ্যাঁ, আসছি। তরি চলে যেতেই সবার প্রথমে সাসপেনশন লেটারটা যথাস্থানে রাখে ধ্রুব। কাঁধে তোয়ালে চাপিয়ে শোবার ঘর লাগোয়া বাথরুমে চলে যায়, ধুলো ময়লা সমেত হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হতে। প্রভাতের প্রথম কিরণের ছটায় তরির ঘর মৃদু আলোর সমাবেশে পরিপূর্ণ। গত রাত্রে অন্যত্র ধ্রুবর শোবার ব্যবস্থা করে নিজে ঘরে ফিরে এসে দু চোখের পাতা এক করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল ওর। ফলত সকালে ঘুম ভাঙতে অন্য দিনের তুলনায় মোটামুটি বিলম্বই হয়েছে বলা চলে। সাধারণত সময়ানুবর্তী তরির সকাল 7টার মধ্যেই নিদ্রাভঙ্গ হয়, যদিও কোথাও যাওয়ার তাড়া থাকলে সময়ের কাঁটা 1 ঘন্টা এগিয়ে যায়। সেই দিক দিয়ে আজ স্কুল থাকা সত্ত্বেও সেটা কিন্তু সঠিক রূপে হয়নি। নিচে নামার সময় ভেজানো দরজার ফাঁকে উঁকি দিয়ে তরি দেখেছিল ঘুমকাতুরে ধ্রুবর অঘোর ঘুমে আচ্ছন্ন অবস্থায় থাকাটা। বড্ড মায়া হয়েছিল ওর, তাই ওকে আর জাগায়নি। এমনিতেও কাকভোর পেরিয়ে এখন পাখিদের কলরবসহ সকালের আলোয় ভরে গিয়েছে চারিদিক। চাইলেও প্রকাশ্য দিবালোকে পড়শিদের চোখে ধুলো ছিটিয়ে বেরোনো অসম্ভব, কেউ না কেউ ঠিক দেখে ফেলবে। সুতরাং আবার সেই ভর দুপুর ছাড়া গতি নেই। 7-5 ভেবে ধ্রুবর নিদ্রায় ব্যাঘাত না ঘটিয়েই ঘরের কাজকর্মগুলো নিঃশব্দে দ্রুত হাতে সারতে লেগেছে তরি। ধ্রুবর আবার শব্দের চোটে ঘুম ভেঙে যাওয়ার মতো এক আশ্চর্য ব্যামো আছে। রান্নাঘরে সিঙ্কের কল খুলে হাত ধুচ্ছিল তরি। টেবিলে প্রাতরাশের সামান্য কিছু সামগ্রী সাজিয়েছে এইমাত্র। ভেবেছিল ধ্রুবর ঘুম ভাঙলে ওরা একসাথে খাবে, কিন্তু হঠাৎই কান আর ঘাড়ের মাঝে ফোন গোঁজা অবস্থায় শার্টের হাতা গোটাতে গোটাতে ধ্রুবকে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি বেয়ে নামতে দেখে ও ভ্রু কুঁচকে তাকায়। তোয়ালেতে হাত মুছে প্রশ্ন করতে যাওয়ার আগেই ধ্রুবর ফোন আলাপজনিত কথাবার্তার কিছু টুকরো বাক্য স্পষ্ট ভেসে আসে। কোন স্পট? কবে? কখন? আচ্ছা আচ্ছা, আসছি, জাস্ট 15 মিনিটের মধ্যে আসছি। তুই ততক্ষণ ফার্স্ট অফিসারকে সামলা, ওনাকে ওয়াইলিং বাটারিং যা পারিস কর, যাতে আমি যাওয়ার পর উনি কোনো রকম ক্যাওস না করেন, বুঝলি? ধ্রুব, কোথায় যাচ্ছ তুমি? কিছু হয়েছে? 1 মিনিট তরি। হ্যাঁ, কি বলছিস? ফোনের ওপ্রান্ত থেকে কোনো এক বাক্য শুনে বিস্ময়ে ধ্রুবর চোখ বড় হয়ে যায়। কি বলছিস? খুবলানো বডি? এই ধ্রুব, এখনই যেতেই হবে তোমাকে। দেখো চারিদিকে কত আলো, আশেপাশের লোক দেখলে আমি পাড়ায় টিকতে পারবো না। প্লিজ থেকে যাও, বেলা পড়লে বেরিও। দুপুরে বেরোলে কি ভালো হতো না? তাছাড়া তুমি তো ব্রেকফাস্টও করলে না।
অন্তত খেয়ে যাও। ব্রেকফাস্ট চুল হয়ে যাক, আর রইলো পরে তোমার পাড়ার লোক। ওইসব 20 মালদের আমি পুছিও না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে যেরকম কেস আমি চাইছিলাম সেটা হাতে এসে গেছে। এটা আমাকে পথের দিশা দেখাবে ডার্লিং। জুতো বাঁধা হলে হাত ঝেড়ে উঠে দাঁড়ায় ধ্রুব। তরির কপালে আচমকা আধখানা চুম্বন এঁকে দিয়ে ওকে বিদায় জানায়। আসছি তরি, সাবধানে থেকো। কিন্তু ধ্রুব, দাঁড়া। ঝড়ের গতিতে দৌড়ে বেরিয়ে যায় ধ্রুব। পাউরুটির প্যাকেট হাতে দণ্ডায়মান তরির পিছু ডাক ওর কান অবধি পৌঁছয় না। দরজার পাল্লা ধরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়ে তরি। কয়েক মুহূর্ত প্রেমিকের গমনের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে নিঃশব্দে দরজা আটকে ও নিজেও ভেতরে চলে যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই কাঁধে ভারী ক্যামেরার বোঝা আর হাতে রিপোর্টিং মাইকের যান্ত্রিক দণ্ড সমেত ঘটনাস্থলে হাজির হয়েছে সংবাদ প্রতিবেদকরা। তাদের প্রত্যেকের সংস্থাই ভিন্ন ভিন্ন, কিন্তু পত্রিকা মহলের শিরোনামে আসার জন্য গিজ গিজে ভিড় ভাট্টা সমেত প্রবল গরম অগ্রাহ্য করেও এই খবরটিকে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত প্রত্যেক সাংবাদিক। পুষ্পক সেতুর নিম্নতলের অর্ধেকাংশ ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে কালো অক্ষরে খোদিত নিষেধাজ্ঞা সূচক হলদে টেপ দ্বারা। একই কৌতূহলী জনতার অবাধ্য ভিড় সামলাতে পুলিশ বাহিনীর হিমশিম খাওয়ার জোগাড়, তার উপর খবর সংগ্রাহকদের অপ্রাসঙ্গিক প্রশ্নগুচ্ছের ঝড়ের প্রভাবে ওদের সকলের মুখে ফুটে ওঠা অসন্তোষের ছাপ স্পষ্ট লক্ষণীয়। এত কোলাহলের মাঝেও বন্ধুর রয়্যাল এনফিল্ডের ভটভটির মতো দূষণীয় শব্দটা ময়ূখের সজাগ কান অনায়াসেই চিনে নেয়। যথাস্থানে চাবি ঘুরিয়ে গাড়িটাকে সুরক্ষিত করে সামনের দিকে হাঁটা লাগানো মাত্রই ছুটন্ত ময়ূখের সাথে মৃদু ঠোক্কর লাগে ধ্রুব। দুজনেই প্রায় সম উচ্চতার হওয়ায় একে অপরকে কৌশলে সামলে নেয়। যদিও ধ্রুব বিরক্তি সহকারে কপালে হাত ঘষতে ঘষতে মুখ বিকৃত করে বলে, উফ, সব মরণ পাখা গজিয়েছে তোর। হ্যাঁ, এইভাবে দৌড়চ্ছিস কেন? তোকে সাবধান করতে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি জানিস? হ্যাঁ ওই রেলগেটে আটকেছিলাম, কিন্তু আমাকে সাবধান করবি মানে? আরে ওই সুমন্তর চরণামৃত খেয়ে খেয়ে মেজবাবু অতনুও যে বজ্জাতের ধারী হয়ে গেছে তাকে জানতো। জেরেকা, সাথে বেশি সময় নেই। আরে ভাই তুই প্লিজ হাসতে হাঁ না ভাই, তোর ওখানে পৌঁছে গেলে খবর হয়ে যাবে পুরো। তুই বলবি কি বলছিস? আরে অতনু স্যারকে হাত করতে পারিনি ভাই। জানি না সুমন্ত বাগচি তোর নামে কি বিষ ঢেলেছে ওর কানে। আমার কাছে সবটা শুনি মুখ বাঁকিয়ে সাপ জানিয়ে দিল, তোকে যেন লাইন ক্রস করতে না দেওয়া হয়। কোথায় টিমের বাকিদের এটা বলবে যে সাসপেক্ট কাউকে পেলে তুলে নিয়ে যেতে, তার জায়গায় বলছে তোকে পেলে আগে ওর সামনে পেশ করতে। সে আমি জানতাম তুই ওই টাকলুর টাকে হাত বুলিয়ে কাজ হাসিল করতে পারবি না। যা করার আমাকেই করতে হবে। মানে তুই কি করবি? দাঁড়া 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 ভাই দাঁড়া। আরে মেজো স্যার তোকে দেখলে চালানি মাছের মতো বড় বাজারে চালান করে দেবে ভাই। ভাই যাস না ভাই, ভাই শোন আমার কথা। আরে শোন। ধ্রুব ব্যাটারি চালিত খেলনা গাড়ির ন্যায় চোখ বুজে সামনে এগিয়ে গেলে ময়ূখ ওর পিছনে হাত তুলে দৌড়োয়। থানার মেজবাবু অতনু লাহিড়ী স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে মরদেহটির বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় মত্ত ছিল। ঠিক তখনই ওর মুখের সামনেটা বিরাট ছায়ায় ঢেকে দিয়ে পর্বতের মতো এসে দাঁড়িয়ে পড়ে ধ্রুব। গলায় বিদ্রুপের সুর টেনে সৌজন্য বিনিময় করে। ভালো আছেন স্যার? আমাকে চিনতে পারছেন? আপনি আসুন আসুন, আপনার মুখ দেখবার জন্যই তো আমি এক বালতি সময় নিয়ে দাঁড়িয়েই আছি। তাই নাকি? এ যে পরম সৌভাগ্য আমার। আশ্চর্য ডেপো ছেলে তো। এই শুনুন, সিনিয়র অফিসারকে যে সমীহ করতে হয়, তাকে দেখলে স্যালুট দিতে হয়, সেই শিক্ষা আদৌ পেয়েছ বাছা? আপনাকে সমীহ করার ইচ্ছে তো আমার 16 আনা স্যার, কিন্তু আপনাদের কৃপায় সাসপেন্ড হওয়ার পর স্যালুট মেরে যদি আবার ফালতু ফ্যাসাতে পড়ি তখন? ও, তুমি তো আবার সাসপেনশন পিরিয়ডে আছো। তা সাসপেন্ড হয়েও কোনো লজ্জা নেই দেখছি তোমার। কোথায় মাথা নামিয়ে রাখবে তা নয়, বড় বড় বাটেলা মারছ। ঠিক আছে, আমার কথা যখন আপনার বাতেলা বলে মনে হচ্ছে, তখন ওসব ছেড়ে বরং কাজের কথায় আসি। কিসের কাজ? কোন কাজ? আমি তোমার সঙ্গে কোনো কাজের কথা বলতে আগ্রহী নই। এইসব করি আর তারপর বুড়ো বয়সে চাকরি খুঁজে তোমার জন্য মরি আর কি।
যাও 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 যাও, মানে কেটে বড় গিয়ে এখান থেকে, মাথা খেও না আমার, যাও। অতনু লাহিড়ী কাঁপা হাতে ছেলের কিনে দেয়া স্মার্টফোনে ঝপঝপ কতগুলো ছবি তুলে নেয় গোটা এলাকাটার। ধ্রুব চোয়াল শক্ত করে জবাব দেয়, আমি তো গা বাঁচিয়ে কেটে পড়ার জন্য এখানে আসিনি স্যার। ক্রাইম সিনে আমাকে ঢুকতে যেন কেউ বাধা না দেয় সেটা জানাতেই আপনাকে এসেছি। অতনু লাহিড়ী ফোনের চলমান স্ক্রিন থেকে চোখ সরায় না। ওই ক্রাইম সিনের ভিতর তোমার কোন ধান্দা বসবে শুনি? দেখছো না ফরেন্সিক টিম নিজেদের মতো করে এক মনে কাজ করে চলেছে। আমাদের টিমের মেম্বাররাও এভিডেন্স কালেক্ট করতে ব্যস্ত। সবাই যে যার কাজে ডুবে আছে, সুতরাং তোমার কোনো কাজ নেই, বুঝেছো? ফুটো জগন্নাথের মতো আমার সামনে দু হাত তুলে দাঁড়িয়ে আছো। সরো তো বাবু, সরো সরো সরো। টেলিং ফর দ্য লাস্ট টাইম স্যার, আমি ওখানে যাবই। আপনার আমাকে আটকানোর কোনো দরকার নেই। তাও যদি আটকানোর চেষ্টা করেন তাহলে আমি যেটা করব সেটাই আপনাকে মেনে নিতে হবে স্যার। তখন আমার নামে খামোকা দোষ দিতে আসবেন না। ওই ওইটা কোনো মতেই হবে না। সে তুমি যা পারো করে নাও। একটু পরেই বডি তোলা হবে পোস্টমর্টমের জন্য, কারণ অ্যাম্বুলেন্স অন দ্য ওয়ে। আর এই সময় তুমি মাঝখান থেকে ওখানে ঢুকে তালগোল পাকিয়ে সব কিছু হরিবোল করবে, তা তো আমি কিছুতেই হতে দিতে পারি না বাচ্চা। যাও 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 যাও, মেলা ঘ্যান ঘ্যান করো না, নিজের রাস্তা নিচে যাকো, যাও। সাসপেনশন পিরিয়ড চলছে মানে এটা না স্যার যে আমি ক্রাইম সিনের সমস্ত রুলস ভুলে গিয়ে ওখানে সব জিনিস ছুঁয়ে অচ্ছুত করে দিয়ে চলে আসবো। ওই ডেড বডিটা আমার দেখা দরকার, ভীষণই দরকার। ক্রাইম স্পটের ফার্স্ট অফিসার হিসেবে মনে হয়েছিল আপনাকে বিষয়টা জানানো উচিত, তাই জানিয়ে গেলাম। তা বলে এটা ভাববেন না যে পারমিশন চাইতে এসেছিলাম। চলি। অতনু লাহিড়ীর নিষেধাজ্ঞা অমান্য করেই হলুদ টেপের ফিনফিনে ব্যারিকেডটা টপকে মৃতদেহের নিকটে পৌঁছে যায় ধ্রুব। অতনু লাহিড়ী রে রে করে চেঁচিয়ে উঠলেও জনতার কোলাহল আর সাংবাদিকদের গমগমে আওয়াজের তলায় ওনার মিনমিনে চিৎকার চাপা পড়ে যায়। ময়ূখের বিরুদ্ধে যেহেতু কোনো দপ্তরিক সীমাবদ্ধতা জড়িতকৃত নেই, তাই ও অনায়াসেই গণ্ডির ভিতরে চলে আসে, শুধুমাত্র ধ্রুবর সহযোগিতা তথা উপকারপূর্বক। সাদা পলিথিনে আষ্টে পৃষ্ঠে জড়ানো লাশটার ঠিক বাম পাশে বসে দেহটাকে একাগ্র চিত্তে জরিপ করছিল ধ্রুব। গতকালের নিশুতি রাত্রে বেড়াল কুকুরের সম্মিলিত লড়াইয়ের ফলস্বরূপ পলিথিনের বেশ কিছুটা জায়গা ছিঁড়ে কুটি কুটি হওয়ায় ভিতরের দৃশ্য অনেকটাই প্রকাশ্যভাবে ধরা দিচ্ছে। এটা না হলে হয়তো ঘটনাস্থলে বসে মৃতদেহটার দুর্দশা দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই ধ্রুবর হতো না। ছিঁড়া ফাটা অংশের ফাঁকগুলো যেটুকু দেখা যাচ্ছে তাতে লাশের শরীরে খোদিত আঘাতের চিহ্নগুলো বেশ স্পষ্ট। ভারী প্রস্তরখণ্ড দিয়ে মৃতের মাথায় বার কয়েক আঘাত করে খুলি ফাটিয়ে প্রায় 2 আধখানা করে দেওয়া হয়েছে। ঘিলু রক্তে মাখামাখি মাংসপিণ্ডগুলো পলিথিনেই দলা পাকিয়ে রয়েছে। মনে হচ্ছে পাথরে থ্যাঁতলানো রক্তমাখা মুখটা শনাক্তকরণের জন্য বহু ঝক্কি পোহাতে হবে। চোখের কোটর শূন্য, অন্ধকার, অর্থাৎ কেউ প্রবল আক্রোশে সমূলে মণি সমেত চোখটাই উপরে নিয়েছে। দুটো হাতের কবজিতে কাঁটা তারের জট চেপে জড়ানো, ফলে কবজিতে মারাত্মক ক্ষত। সঙ্গে কনুই থেকে দুটো হাতি মুচড়ে ভেঙে ধনুকের মতো একে অপরের বিপরীতে বাঁকানো। 2 হাতের কাটা তর্জনী দুটো লাশের ঠোঁটের ফাঁকে ঠেলে ঢোকানো। আঙুলের শূন্যস্থান তাই শুকনো রক্তের দাগে ভরাট। পলিথিনের মাঝখানটা বন্য জন্তুর নখের আঁচড়ে ফালা ফালা হয়ে গিয়েছিল। ধ্রুব অতি সাবধানে ওটার এক প্রান্তের ঢাকনাটা কায়দায় তুলে ভিতরে উঁকি দেয়। তাকানো মাত্রই যা ওর দৃষ্টিতে ধরা দেয় তাতে ওর গা শিউরে ওঠে। ছেঁড়া ফাটা জামা পরিহিত প্রায় অর্ধনগ্ন মরদেহটার বুক থেকে পেট অবধি অজস্র ব্লেডে চেরা সরু সুতোর ন্যায় রক্তাক্ত কাটা কাটা দাগে ভর্তি। দেহের নিম্নাংশটা দেখার উপায় নেই, কারণ পলিথিনের শেষ ভাগটা দুর্ভাগ্যক্রমে কেউ ছেড়ে ফেলেনি। ময়ূখের আগমন ঘণ্টাখানেক আগে ঘটলেও ও নিজে এতক্ষণ লাশটা একবারের জন্যও এত নিখুঁতভাবে দেখে উঠতে পারেনি যতটা এখন ধ্রুবর পাশে বসে এক দৃষ্টে তাকিয়ে দেখছে। ওর গা পাক দিলেও বমন ইচ্ছে দমিয়ে রেখেছে ওসি সুমন্ত বাগচির কথা ভেবে। না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এই বডিটা সহ্য করা আমার পক্ষে আর সম্ভব নয়। ভাই, মানুষ কিভাবে এতটা পিশাচ হতে পারে বলতো? হ্যাঁ, কালপ্রিট রীতিমতো মর্তে বসে নরক যন্ত্রণা ভোগ করিয়ে ছেড়েছে এই লোকটাকে। ময়ূখের কথার কোনো রকম উত্তর দেয় না ধ্রুব। ও বড্ড বেশি মনোযোগী চিত্তে
বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি সহযোগে মৃতদেহের আশেপাশে কিছু খুঁজে চলেছে। ময়ূখ ওর গায়ে হাত দিয়ে পুনরায় ডাকে, ধ্রুব, এই ধ্রুব, আরে আমি কিছু বলছিলাম, তুই কি আদৌ শুনছিলি সেগুলো? আস্তে কথা বল, কাজ করছি। কাজ? বডির চারপাশে ম্যাজিশিয়ানদের মতো হাত ঘোরানোটা আবার কেমন কাজ? হ্যাঁ, ময়ূখের প্রশ্নের উত্তরটা ধ্রুবকে দিতে হয় না, যদিও ও দিতে কতটা চেয়েছিল সেটাও বিরাট প্রশ্ন। কাজেই জবাবটা ভিন্ন কণ্ঠে উল্টো দিক থেকে ভেসে আছে। জাদু টোনা করছে হয়তো, জাদু টোনা। যদি লাশটা বেঁচে উঠে নিজের সাক্ষ্য নিজেই দিয়ে দেয়। স্যার আপনি? আমি কেন অসুবিধা করলাম নাকি? আপনি আবার কষ্ট করে এখানে কেন আসতে গেলেন স্যার? ভালোই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফরমাইশ দিচ্ছিলেন। তোমাদের কাজে ব্যাঘাত গুটিয়ে ফেললাম বুঝি। ইস, বড় ভুল হয়ে গেছে বাবা। তা আমাদের সাসপেন্ডেড এসআই বাবু এখনও দেখি হাত ঘুরিয়ে চলেছেন। হাত ঘুরিয়েই চলেছে, ঘুরিয়েই বাবা। হাত বোলাতে কি ভালো লাগে না? সমাজ পর থেকে পেট চালানোর পেশা হিসেবে তবে ওজাগিরিকেই বেছে নিও। হাত ঘোরাবে বসে বসে। ময়ূখ উপযুক্ত জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু ধ্রুব ওর হাত ধরে ওকে তৎক্ষণাৎ থামায়। বিশেষ কাজটি থেকে চোখ না সরিয়েই বলে ওঠে, আমি ওঝাগিরি করবো নাকি সাপ খেলা দেখাবো সেটা যে আপনার ভাবার বিষয় না স্যার। ও বাবা, মুখে বলি ডাকো না। না না, একেবারেই না। তুই নিজের ভাগ্য নিজেই খেয়েছ বাপধন, আর তাতে আমাদের কারোরই কোনো মাথা ব্যথা নেই। আমার তো নেই। তাহলে বেকার আমাকে বিরক্ত করছেন কেন? তুমি আমার মাথার ওপর দিয়ে হেঁটে উইদাউট পারমিশনে ক্রাইম সিনে ঢুকে পড়েছ, তাও আর সাসপেনশনে থাকাকালীন। এটা কি ঠিক ছিল? না, ঠিক ছিল না। এই জন্য কি আমাকে হাজতে পড়বেন? অত ক্ষমতা দেখিয়ে লাভ নেই। সরকার কি তার জন্য এক্সট্রা পেমেন্ট করবে আমায়? হঠাৎই ধ্রুব আর ময়ূখের চোখের সামনে একরাশ বিস্ময় এঁকে অতনু লাহিড়ী কোমর ঝুঁকিয়ে নিচু হয়। চারপাশটা চৌকস দৃষ্টিতে চোখ ঘুরিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে পকেট থেকে একটা 4 ভাঁজের চিরকুট বের করে আনে। শীঘ্র ওটা ধ্রুবর হাতে গুঁজে দিয়ে অস্ফুট স্বরে বলে, শোনো, এই হাওয়া ভালো না, অশুভ কিছু ইঙ্গিত করছে। সাবধানে পা পেলো ধ্রুব। যত দূর যেতে হয় যাও, কিন্তু হাত তুলে নিও না, তাহলেই বিপদ, সবার বিপদ। ধ্রুব কিছুক্ষণ আগেও প্রতিক্রিয়াহীন দর্শকের মতো বসেছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত লোকের গলায় অপ্রত্যাশিত মন্তব্য শুনেই ও সজাগ দৃষ্টিতে মুখ তুলে তাকায়। তবে ততক্ষণে অতনু লাহিড়ী ব্যারিকেডের টেপ তুলে মাথা গলিয়ে বাইরে পা বাড়াতে শশব ব্যস্ত হয়ে গিয়েছেন। কান খাড়া করে ওইদিকে স্থবির চিত্তে তাকিয়ে থাকলেও ধ্রুব ওকে পিছু ডাকতে পারে না। ময়ূখের হাত নাড়ানোতে ওর ভাবনা ভঙ্গ হলে ও দুপাশে মাথা ঝাঁকায়। হ্যাঁ ময়ূর, এই চিরকুটটা ধর। আই থিঙ্ক এটাই কিছু আছে। 4 ভাঁজের সাদা চিরকুটটা দেখে ময়ূখ অদ্ভুত মন্তব্য করে, আই, এ তো দেখছি টুকরি করার চিট রে। দেখি তো কি আছে এটা। দিলই বা কি এটা? ওই থাম, করছিসটা কি? খবরদার এটা এখানে খুলিস না। দেখছিস না চারপাশে 1000টা ক্যামেরা ঘুরছে? তুই ওটা পকেটে ঢোকা, শিগগির পকেটে ঢোকা। ধ্রুবর চঞ্চল অক্ষিগোলক চারিদিকে গোলাকারে ঘুরছে। ওই বাবি, ঠিক আছে ঠিক আছে, ঢোকাচ্ছি। কিন্তু কোথায় পেলি এটা, আর কেই বা দিল তোকে? ওসব কথা পরে হবে, এখন উঠে নদীর ধারে চল। আর আগে এই লাশ ফেলার একটা ব্লু প্রিন্ট তোকে বোঝাই। এটা নিয়ে এতক্ষণ গবেষণা করছিলাম, সো লেটস মুভ। ধ্রুবর ব্যস্ততা এই মুহূর্তে এতটাই চরমে রয়েছে যে ময়ূখের গা ঝেড়ে ওঠা অবধিও অপেক্ষা করতে পারে নাও। তার আগেই পায়ে কয়েক জোড়া অদৃশ্য চাকা লাগিয়ে নদীর বালুচরের দিকে দৌড়ায়। পরবর্তী পর্ব শোনার জন্য দ্য ডার্ক হর্সেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন।